সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র, মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতার লোভে ফ্যাসিস্ট ইউনূসের হাজার কোটি টাকার কর ফাঁকিতে জামায়াত বিএনপির অন্ধ সমর্থন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাদ পড়ছেন মীর জাফর নেতারা, আওয়ামী লীগের পুনর্গঠনে চরম আতঙ্কে ইউরোপ আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরফ আছে, গ্রামের স্বাস্থ্যসেবা আজ প্রশ্নের মুখে, উন্নয়ন থেকে অনিশ্চয়তায় পতন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির, গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গ্যাসের দাম বাড়ল, আর সঙ্গে বাড়ল একটা পুরনো প্রশ্ন, এই বিএনপি সরকার আসলে কার জন্য? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শিরিন শারমিনের শুনানিতে হট্টগোল, সাংবাদিকদের উপর খুব ঝাড়লেন বিচারক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরাকি কুর্দিস্তানের ইরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সৌদি আরবের জুবাইলে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশের জন্য জীবন দিতে 1,40,00,000 ইরানি প্রস্তুত, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 বছরের একটি অপশাসনের মৃত্যু হয়েছে। ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাকারিতা অর্জন করেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সাদা চোখে দেখলে মনে হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাকারিতা অর্জন বা তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা পায়নি। গণতন্ত্র নিয়ে বেশ কয়েকজন দার্শনিকের কিছু উক্তির উল্লেখ করতে হয়। তার আগে কিছু কথা। গণতন্ত্রের দুটি মুখ রয়েছে। একটি মুখ দেখায় ভোট, অধিকার, ক্ষমতার স্বপ্ন, আর গণতন্ত্রের দ্বিতীয় মুখটি হল ক্ষমতাকে ধরে রাখা। মানুষ তবুও স্বপ্ন দেখে, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল তাদের অধিকাংশ সমস্যা মিটে যাবে, দেশে ফিরবে সুদিন। কিন্তু গত 18 মাসে বাংলাদেশ যে কি অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। ফলে তারা আরও একবার পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনেন। তারা জামায়াতকে প্রত্যাখ্যান করেন। ফলে একটা ধারণা তৈরি হয় যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারণায় পরিবর্তন হয়েছে, তার চরিত্রগত বদল হয়েছে। বিশ্বের বহু দেশে নামমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই কি একমাত্র বিকল্প? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই বিকল্প হতে পারে না। তাছাড়া এই শাসন ব্যবস্থার বেশ কিছু ত্রুটি রয়েছে। গণতন্ত্রের জন্ম এথেন্সে, আধুনিক বিশ্বে সেটাকেই ধরা হয় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীরা যখন গণতন্ত্রের জয়গান গাইছেন, তখন কিন্তু চিন্তাবিদেরা এই ধরনের শাসন ব্যবস্থার ত্রুটি আর ফাটল ধরিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি আসলেই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা? বিশ্বে 2 ধরনের দেশ আছে। বিশ্বের যেসব দেশ অস্থির, জটিল ও ঝামেলায় পরিপূর্ণ, সেই সব দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় গণতন্ত্রের মধ্য দিয়ে, আর বাকি দেশে হয় একনায়কতন্ত্র না হলে রাজতন্ত্র। বর্তমান বিশ্বে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব অল্প দেশেই রয়েছে। বহু চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটি নিয়ে আলোচনা করেছেন। দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সত্যি কি এই শাসন ব্যবস্থা মূর্খের শাসন? তিনি বলতে চেয়েছেন, যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমানভাবে দেওয়া হয়, তখন জ্ঞানী আর অজ্ঞানীর মতামত এক হয়ে যায়। এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়? তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি শূন্য। বাবা মায়ের সেই অভিজ্ঞতা ছিল, সেই সূত্রে তার রক্তে কিছুটা হলেও সেই অভিজ্ঞতা বইছে। কিন্তু তারেক রহমান মেঠো নেতা নন। তাছাড়া তিনি দীর্ঘদিন ছিলেন প্রবাসে, বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আর সরকার চালাতে গেলে তাকে যেসব দলের মুখোমুখি হতে হবে, সেই সব দলের মাথারা রাজনীতির আগুনে নিজেদের দগ্ধ করেছেন।
সেই সব নেতাদের সঙ্গে পাল্লা দেওয়া খুব সহজ কথা নয়। সংসদ অধিবেশনের প্রথম দিন কিন্তু তার একটা ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ সেদিন দেখেছিল তারেক সরকারকে কিভাবে বেকায়দায় ফেলে দেওয়া হচ্ছে। ফলে দেশবাসী এখন উপলব্ধি করতে পারছেন হাসিনা ছাড়া তাদের আর কোনো গতি নেই। তবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তার কর্তৃত্ববাদী শাসনে দলের ভেতরে একটি পিঁপড়াও তার অনুমতি ছাড়া নড়াচড়া করতে পারত না। তিনিও কোনো উত্তরসূরি গড়ে তুলতে পারেননি। আর রাষ্ট্র পরিচালনা করার অনেকটা জাহাজ চালানোর মতো। একজন দক্ষ নাবিক পারেন প্রবল ঝড় তুফানে জাহাজকে চালিয়ে নিয়ে যেতে। রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য তারেকের কাছে সেই জাহাজ চালানো অত্যন্ত কঠিন। ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার জাতিকে সুদখোর ফ্যাসিস্ট ইউনুস দেখিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুসের নেয়া সুবিধাধির মধ্যে সবচেয়ে আলোচিত গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ। এনবিআর থেকে আদেশ বা এসএআরও জারি করিয়ে ইউনুস এই কর অব্যাহতি নেয়। এই কর কিভাবে ধার্য হয়েছিল তা জানেন কি? গ্রামীণ কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে গ্রামীণ টেলিকমকে ঋণ দেয়া হয়। এই ঋণের বিপরীতেই গ্রামীণ কল্যাণ বড় অঙ্কের সুদ পেত। কিন্তু সেই সুদের টাকার নভ্যাংশ হিসেবে দাবি করে জোচ্চোর ইউনুসের গ্রামীণ ব্যাংক, এবং এই জোচ্চোরি করেই নির্ধারিত করের অর্ধেক পরিমাণ কর রিটার্ন করে প্রতিষ্ঠানটি। সে কারণেই গ্রামীণ কল্যাণের ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ৫ করবর্ষের ৬৬৬ কোটি টাকা কর নির্ধারণের আদেশ জারি করা হয়। ইউনুস গ্রামীণ কল্যাণ ট্রাস্ট দিয়ে আরও চুরি করেছে। এনবিআরের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১১-১২ করবর্ষ থেকে ১,০৪৩ কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। হাইকোর্টে এখনও মামলা চলমান। দেশে বড় ধরনের রাজস্ব ঘাটতি চলমান। এর মধ্যেই নানা সুবিধা নিয়েছে মহাজন ইউনুস। ২০২৪ সালের ১০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি গেজেটে ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংকে আয়কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে। অর্থাৎ ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আয়কর দেবে না। কিন্তু এতে ৫ বছরে সরকার রাজস্ব হারাবে অন্তত ১,০০০ কোটি টাকা। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে এ বিষয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। মহাজন এত সুবিধাদি নিয়েও চুরি থামায়নি। জিডিএল, জিটিই ও বেনকো এই ৩ নামে মোবাইল ফোন সেট উৎপাদন করছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন। বর্তমানে মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট হার ১০%, কিন্তু ফ্যাসিস্ট ইউনুসের ক্ষমতার অপব্যবহারে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের উপর আরোপিত কর মাত্র ৭.৫%। এ শর্তও লঙ্ঘন করেছে মহাজনের প্রতিষ্ঠানটি। ৫০% ব্যাটারি ও চার্জার উৎপাদনের কথা থাকলেও প্রতিষ্ঠানটি হেঁটেছে আমদানির পথে। এনবিআর ও বুয়েটের যৌথ তদন্ত কমিটি সরেজমিনে ব্যাটারি উৎপাদনের কোনো মেশিনারি স্থায়ী। গোপনীয় প্রতিবেদন বলছে স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমদানি নির্ভর। আবার সক্ষমতা থাকলেও তারা পিসিবিএ বা চার্জার উৎপাদন করে না। এই ২.৫% ভ্যাটের কারণে যে পরিমাণ টাকার হেরফের হয় তার অঙ্ক কমপক্ষে ৫০০ কোটি টাকা বলে দাবি তোলা হচ্ছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে দেশ লুট করতেই ফ্যাসিস্ট ইউনুস ছাত্র পুলিশ জনতার লাশ ফেলে ক্ষমতার দখল নেয়। আর ইউনুসকে ক্ষমতাসীন করতে দেশ ধ্বংস ও হত্যাযজ্ঞে হাত লাগায় বিএনপি জামায়াত। উদ্দেশ্য একটাই, নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা ভাগাভাগি। ইউনুসের মেটিকুলাস ডিজাইনে লুটপাটের ফলেই বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত। এত অপরাধের পরেও জোচ্চোর ফ্যাসিস্ট ইউনুস কি বিচারের বাইরেই থেকে যাবে? মীর জাফর শুধু ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা যে কোনো দেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রতীয়মান হয়। বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার পিছনে দলের বেশ কয়েকজন মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই বলছেন, আমেরিকার বা ডিপ স্টেটের একার পক্ষে জনতার রায়ে জিতে আসা একটি দলকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হতো না যদি না দলের সেই সব মীর জাফরদের সাহায্য পাওয়া যেত। বাংলাদেশের সময়ে স্থানীয় সরকার নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই মীর জাফরেরা যাতে বাগড়া দিতে না পারে তার জন্য এখন থেকেই শীর্ষ নেতৃত্ব দলে বিরাট রকমের রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শীর্ষ নেতৃত্ব এইসব মীর জাফর বা বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করছে। দলের কাছে এরা আসলে বোঝা হয়ে উঠেছে। কিছুদিন আগে শেখ হাসিনা দিল্লি থেকে একটি অডিও বার্তায় বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, চোখ ধাঁধানো ফলও তাদের করতে হবে। কিন্তু দলে বিস্ফোরা বা মীর জাফরেরা থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেটা হাসিনা যেমন বুঝতে পেরেছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের যেসব নেতারা বাংলাদেশে ফিরে গিয়েছেন তারা আওয়ামী লীগ সুপ্রিমোর নির্দেশ মেনে বিভিন্ন জায়গায় সভা করছেন,
মিছিল করছেন। 5 অগাস্টের পর থেকে যারা বিদেশ চলে যান, ইউরোপ, কানাডা বা লন্ডন, যাদের পাকাপোক্ত বাসস্থানের ঠিকানা হয়ে উঠেছিল, দলের আসন্ন রদবদলে সেই সব নেতাদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ যাবেন সেই সব নেতারা যাদের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে 3টি স্তরে তারা রদবদল করবে। এই রদবদলে জেলা ও মহানগর থেকে বহু নেতার উত্থান ঘটবে। প্রথম স্তর, যেসব নেতা দেশের বাইরে রয়েছেন তাদের দেশে ফেরানো, তবে ফিরতে বলা হয়েছে তাদের যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। দ্বিতীয় স্তরটি হল দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা। তৃতীয় স্তরটি হল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে লড়াই করা। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, পূর্বতন ইউনূস সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরেও কিন্তু দলের বহু নেতা সরকারের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছে। আর তাদের দমিয়ে রাখতে ইউনূস সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। সাজানো আদালতে তাদের বিচার হয়েছে। বিচারে তাদের জেলে পাঠানো হয়েছে। দিল্লি থেকে দেওয়া অডিও বার্তায় হাসিনার স্পষ্ট নির্দেশ, এই সব নেতাদের জামিনের ব্যবস্থা করতে হবে, তাদের হয়ে আদালতে লড়াই করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রচার শুরু হলে জেলা স্তরে থাকা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে। আর আওয়ামী লীগের এই জেগে ওঠায় বড় ধরনের আতঙ্কে রয়েছে ইউরোপ, আমেরিকা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পরও দলটিকে কোনো শক্তি নিশ্চিহ্ন করতে পারেনি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু সেই দলের ভোটারদের ভোট টানতে বিএনপির তরফে প্রচার করা হয়েছিল। জামায়াতের তরফেও প্রচার করা হয়। বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তার পিছনে রয়েছে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট। দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধের অভাব, যন্ত্রপাতির ঘাটতি, টিকাদান কার্যক্রমে ব্যাঘাত এবং প্রশিক্ষণের অভাবে চিকিৎসা সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং অসংক্রামক রোগের চিকিৎসা সব ক্ষেত্রেই দেখা দিয়েছে স্থবিরতা। আওয়ামী লীগের শাসনকালে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত স্বাস্থ্যসেবা কাঠামো, নিয়মিত টিকাদান কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিক ভিত্তিক সেবা ব্যবস্থার মাধ্যমে দেশের সাধারণ মানুষ সহজে চিকিৎসা পেত। বিশেষ করে মহামারীর সময়ও সারা দেশে টিকা ও চিকিৎসা কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছিল, যা একটি সংগঠিত স্বাস্থ্য ব্যবস্থারই প্রতিফলন এবং জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্যের নজির সৃষ্টি করেছিল। কিন্তু দখলদার ইউনূসের সময়ে সেই ধারাবাহিকতা ভেঙে পড়েছে। টিকা সরবরাহে অনিয়ম, পোর্টার ভাতা বন্ধ, প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত এবং ত্রুরজরির চিকিৎসা সরঞ্জামের অভাব সব মিলিয়ে স্বাস্থ্য খাতের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এনসিডি কর্নারগুলো অচল, অ্যাম্বুলেন্স সংকট তীব্র, এমনকি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ এখন স্বাস্থ্যসেবা পেতে গিয়ে পড়ছে চরম ভোগান্তিতে। অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে বাইরে উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। শিশুদের পুষ্টি সহায়তা ও ভিটামিন কর্মসূচি ব্যাহত হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে। দখলদার ইউনূস এমন একজন মানুষ যিনি ভালো মানুষের মুখোশের মানবরূপী শয়তান, যে কিনা শিশুদের টিকা পর্যন্ত ব্যবস্থা করেনি, বরং 40% শিশু টিকা কর্মসূচির বাইরে চলে গেল। তবে কি এতগুলো শিশুর জীবন বিপন্ন করতে কি ইউনূসের কোনো সোশ্যাল বিজনেস মডেল কাজ করেছে? একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা ধরে রাখতে হলে ধারাবাহিক পরিকল্পনা, সঠিক বরাদ্দ এবং মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। কিন্তু দখলদার ইউনূস একটা সফল এবং কার্যকর উদ্যোগকে নষ্ট করেছে তার সুবিধার আশায়। সুস্থ স্বাভাবিক একটা ধারাবাহিক প্রক্রিয়াতে ছেদ পড়লেই এই সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে, যার বাস্তব উদাহরণ এখন দেশের গ্রামাঞ্চলে স্পষ্ট। ইউনূসের কারণেই বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও গভীর সংকটে পড়ছে এবং শিশু মৃত্যু পর্যন্ত হয়েছে। এই সকল হত্যার দায় এড়ানোর সুযোগ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টার নেই। চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায় তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া গেলে সেটা পাওয়ার জন্য মন ছটপট করে। সেটা অর্জন করার জন্য একজন নানা রাস্তা খোঁজেন। সেই সঙ্গে চলে ফন্দি ফিকির। একটা ফন্দি কাজ না করলে দ্বিতীয় একটি ফন্দি তৈরি করা, সেটা না হলে তৃতীয়। মোট কথা, যেভাবেই হোক সেটা পেতে হবে। হীরক রাজা দেশে ছবির সেই বিজ্ঞানীর কথা মনে আছে? বিজ্ঞানী চেয়েছিলেন গবেষণাগার। তিনি কিছু একটা আবিষ্কার করবেন বলে গবেষণাগারের আবদার করেছিলেন। 7 লক্ষ মুদ্রা অগ্রিম নিয়েছিলেন, সেটাও রাজা তাকে দিয়ে দেন। হীরে চেয়েছিলেন 2 সহস্র রতি, সেটা হীরক রাজা দিতে অস্বীকার করেন।
রাজা তার মতিগতি বুঝতেই পারছিলেন না, কিন্তু বিজ্ঞানী একটার পর একটা চেয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে জামায়াতে আমিরের কথা ধরা যাক। তিনি অনেকটা হীরক রাজা দেশের বিজ্ঞানীর মতো। ভোট প্রচার থেকে শুরু হয়েছিল তার চাওয়ার তালিকা। কি চেয়েছিলেন তার একটা তালিকা তৈরি করে ফেলা যাক। জাতীয় সরকারে আসীন হওয়া, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ, গণভোট অধ্যাদেশ। জামায়াতে আমির তার দলকে বার্তা দিয়েছিলেন সংসদ নির্বাচনে তার দলের জয় নিশ্চিত, ক্ষমতায় তারাই যাবে। তারা সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিএনপিকে সঙ্গে নিয়ে তারা একটি জাতীয় সরকার গঠন করবেন। সেই সরকারে তার দলের জয়ী নেতাদের মন্ত্রী করা হবে। এই ব্যাপারে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়ে গিয়েছে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। বেগম জিয়ার মৃত্যুর পর জামায়াতে আমির গুলশানে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন তার দল এবং বিএনপি যৌথভাবে একটি সরকার গঠন করবে। এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছে। তারেকের থেকে তিনি সবুজ সংকেত পেয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার পর তারা আবারও আলোচনায় বসবেন। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শফিকুর রহমান নির্বাচনী জনসংযোগে গিয়ে রীতিমতো ঢাক পেটান। সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু করে গোলাম পরোয়ারের আসন, এমন কোনো কেন্দ্র ছিল না যেই সব কেন্দ্রে গিয়ে জামায়াতে আমিরকে বলতে শোনা যায় তারেক তাকে মন্ত্রী করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আর ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত প্রথম বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর তারেক রহমান জানিয়ে দিলেন জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কোনো অভিপ্রায় তার নেই। তারেকের এই সিদ্ধান্তে জামায়াতে আমিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। জামায়াতে আমিরও বুঝে যান বিএনপি কোনোভাবেই তাদের আর কোনো আবদার মেনে নেবে না। সংসদে শপথ নেওয়ার দিনেই তারেক সরকার সেটা পরিষ্কার করে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দেন সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে কিছু নেই, তাই শপথ নেওয়া হয়েছে সংবিধান মেনে, সংবিধানকে গুরুত্ব দিয়ে। বিএনপি জানিয়ে দিয়েছে গণভোট অধ্যাদেশকেও তারা সংসদে তুলবে না। বিএনপি বলছে গণভোট হয়ে গিয়েছে, গণভোট অধ্যাদেশের কার্যকারিতা এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। ইউনূসের সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগেরই স্বয়ংক্রিয়ভাবে পাশ হওয়ার কোনো সুযোগ নেই। তারা আগে এইসব অধ্যাদেশ ঝাড়াই বাছাই করবে, তারপর সংসদে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে খবর এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তিনি তার দফতরে যান। রহস্য এখানে, তিনি কোন আবদার নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চলে গেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে জামায়াতে আমির মহা প্যাঁচে পড়ে গিয়েছেন, উদ্ধার হওয়ার রাস্তা খুঁজছেন। এপ্রিল বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ ঘোষণা দিলেন এপ্রিল থেকে ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা, অটো গ্যাস লিটারে বেড়ে ৭৯.৭৭ টাকা, মানে ১ লাফে প্রায় ১৮ টাকা। এই একটা ঘোষণায় কি হলো ভাবুন। রান্নার খরচ বাড়ল, সিএনজি ভাড়া বাড়ল, ট্রাকে মাল পরিবহনের খরচ বাড়ল, সেই খরচ শেষমেশ যোগ হলো বাজারের প্রতিটা পণ্যের দামে। এই চেইনটা বুঝতে অর্থনীতিবিদ হতে হয় না। কিন্তু বিএনপির বোঝার কথাও না, এই দলের ইতিহাসটা একটু মনে করা দরকার। ২০০১ থেকে ২০০৬ বিএনপির শেষ পূর্ণ মেয়াদ। তখন টানা ৫ বছর বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচক অনুযায়ী। এটা বিএনপির লোকেরাও অস্বীকার করতে পারবে না, কারণ সংখ্যাটা নথিতে আছে। হাওয়া ভবন নামের একটা বেসরকারি অফিস থেকে রাষ্ট্রের টেন্ডার নিয়ন্ত্রণ হতো, সেটা তদন্তে বেরিয়েছে। তারেক রহমানের দুর্নীতির মামলায় সাজা হয়েছে আদালতে। এগুলো অভিযোগ না, রায়। এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো সেখানে দেশের প্রধান দলগুলো অংশ নেয়নি। ভোটার উপস্থিতি কতটুকু ছিল সেটা নিয়ে সরকারি হিসাব আর মাঠের বাস্তবতার ফারাকটা সবাই দেখেছে। সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে রাজনৈতিক বিদ্বেষ না, এটা সাধারণ গণতান্ত্রিক জিজ্ঞাসা। এই প্রশ্নবিদ্ধ বৈধতার ওপর দাঁড়িয়ে সরকার এখন জনগণের রান্নাঘরে হাত দিচ্ছে। মাসে মাসে সিলিন্ডারের দাম ঠিক হচ্ছে, কিন্তু কোনো মাসেই কমছে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে সেই সুবিধা পৌঁছায় না, বাড়লে সঙ্গে সঙ্গে পৌঁছায়। এটা কাকতাল না, এটা নীতি। একটা পরিবার যদি মাসে 2টো সিলিন্ডার ব্যবহার করে, শুধু গ্যাসেই তার খরচ ৩,৫০০ টাকার বেশি। তার উপর বাড়ি ভাড়া, বাচ্চার স্কুল, চিকিৎসা। বেতন কিন্তু সেই হারে বাড়েনি, বাড়ার কোনো লক্ষণও নেই। সরকার এই হিসাবটা করে কিনা সন্দেহ আছে, অথবা করে কিন্তু পরোয়া করে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের জীবনমান উপরে যাবে, এই দাবিটা তারা করত, এখন করার সুযোগ পেয়েছে। 3 মাস পার হয়নি, গ্যাসের দাম বাড়িয়ে দিল। পরের মাসে কি বাড়বে সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতে চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিচারক সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে। দুপুর 1:55 শিরিন শারমিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএমে আনা হয়। আদালতে নেওয়ার পর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির জন্য বিকেল 3:12 শিরিন শারমিনকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার 2 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশ ঘোষণার পরপরই আসামিপক্ষের আইনজীবীরা এজলাসের ভেতর হট্টগোল শুরু করেন। পুরো পরিস্থিতিতে বিচারককে এজলাসে নির্লিপ্তভাবে বসে থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আসামিপক্ষের আইনজীবীদের এজলাস ত্যাগ করতে বলেন। এক পর্যায়ে আইনজীবীদের হট্টগোল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিচারক আদালতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে তাদের এজলাস থেকে বের করে দেওয়া হয়। এজলাসে উপস্থিত বেসরকারি টিভি চ্যানেল স্টার নিউজের স্টাফ রিপোর্টার তসলিম হোসেন রনি বলেন, আদালতে চলমান বিশৃঙ্খলার মধ্যেই আমরা দায়িত্ব পালন করছিলাম। এ সময় হঠাৎ বিচারক সাংবাদিকদের ওপর চড়াও হন। ক্ষোভ প্রকাশ করে কর্মরত সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেন। ঘটনাটি আমাদের বিস্মিত করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানে মার্কিন নেতৃত্বাধীন জিহাদ বিরোধী জোটের উপদেষ্টারা অবস্থান করেন বলে জানা গেছে। গতকাল সোমবার এএফপির একজন সাংবাদিকে কথা জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে ধেয়ে আসা 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে একটি বেসরকারি এলাকায় আলাদা একটি প্রাণঘাতী ড্রোন হামলা হয়েছে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির সন্ত্রাস দমন পরিষেবা জানিয়েছে, মধ্যরাতের পর ইরবিল প্রদেশের দারা শাকরান উপজেলায় একটি বাড়িতে ইরান থেকে আসা বোমাবাহী একটি ড্রোন বিধ্বস্ত হয় এবং এতে এক দম্পতি নিহত হয়। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ভিত্তিক কিছু গোষ্ঠী দেশে এবং দেশের বাইরে মার্কিন স্বার্থের ওপর প্রায় প্রতিদিন হামলা চালানোর দায় স্বীকার করে আসছে। এই গোষ্ঠীগুলো ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত, যা মূলত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর একটি। এই জোটটি ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাবের বিরোধিতা করে এবং মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে। পেন্টাগন স্বীকার করেছে যে যুদ্ধ চলাকালে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হেলিকপ্টার হামলা চালানো হয়েছে। গত রোববার বাগদাদে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরানের সাথে যুক্ত ইরাকি সন্ত্রাসী মিলিশিয়ারা মার্কিন কূটনৈতিক স্থাপনার ওপর মার্কিন কূটনৈতিকদের হত্যার উদ্দেশ্যে 2টি ভয়াবহ হামলা চালিয়েছে। দূতাবাসের মুখপাত্র ইরাকি কর্তৃপক্ষকে আরও হামলা রোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরাকি সরকার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আমরা আমাদের কর্মী ও স্থাপনা রক্ষায় দ্বিধা করব না। গত বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি ও কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা সহ যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি রোধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। কুর্দিস্তান অঞ্চলের পেশমার্গা নিরাপত্তা বাহিনীও যুদ্ধ শুরু থেকে একাধিক হামলার শিকার হয়েছে। গত মার্চে এক ইরানি হামলায় 6 জন পেশমার্গা নিহত হয়। সোমবার পেশমার্গা মন্ত্রণালয় জানিয়েছে, গতরাতে বিস্ফোরক বোঝায় 4টি ড্রোন দিয়ে তাদের কমান্ড সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নির্দিষ্ট করে জানানো হয়নি। মন্ত্রণালয়টি বলেছে, এখন পর্যন্ত ইরাকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলাগুলো প্রতিরোধ এবং বন্ধ করার জন্য কোনো কঠোর অবস্থান বা বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইল শিল্পনগরীতে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান। ইরানের আইআরজিসি সৌদি আরবের জুবাইল অঞ্চলে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দায় স্বীকার করে বলেছে, এর আগে সিরাজে অবস্থিত ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে অন্যথায় হামলা আরও বাড়ানো হবে বলে জানান। এরপর ইরানের কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছিলেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর ওপর যে কোনো হামলার জবাবে এই অঞ্চলের অবকাঠামোগুলোতে একই ধরনের হামলা চালানো হবে। আইআরজিসি জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জুবাইলে অবস্থিত সাদরা, এক্সেন মোবিল এবং ডার্ক কেমিক্যাল সহ আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তারা আরও বলেছে, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তারা আমেরিকান কোম্পানি শোরদান ফিলিপসের মালিকানাধীন জুয়াইমার একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকেও লক্ষ্যবস্তু করেছে।
তবে এই হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সুরক্ষায় এ পর্যন্ত 1,40,00,000-এর বেশি ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। নিজের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করছি এবং ভবিষ্যতেও করে যাব। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতাকে লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ক্ষমতাধর সচিব আলী লারিজানি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইরানে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে 2076 জন নিহত এবং 26,500 জন আহত হয়েছেন। ওয়াশিংটন যদি তেহরানের রেড লাইন অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ওই সতর্ক বার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে হবে। আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যমস্তু করবে, যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম, কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।